So আমি জানি সবাই খুব টায়ার্ড, দুইটা থেকে সবাই ডেডিকেশন দেখাচ্ছে, আমি আমার প্রেজেন্টেশন খুব শর্ট রাখার চেষ্টা করবো। আর আমি গতকালকে বিকালে বাংলাদেশ এসেছি, তো আমি জেট ল্যাগ, আমি যদি ঘুমিয়ে পড়ে যাই তাহলে জাগিয়ে দেওয়ার অনুরোধ করছি। তো আমার প্রেজেন্টেশন থাকবে হচ্ছে বিং অ্যান এভারেস্ট ইজ নট অলওয়েজ বি এভারেস্ট। আমি কথা বলবো হচ্ছে সেই সব মানুষদের নিয়ে যারা কখনো জীবনে কোনোদিন পরীক্ষায় ফার্স্ট হয়নি, সবসময় তারা খুব কষ্ট করে পাস করে গেছে, তারা কিভাবে সাকসেসফুল হতে পারে। কারণ আমি নিজে এরকম সো আমার ফেভারিট একজন মানুষ হচ্ছে র্যান্ডি পাউস। তো সে কার্নেগি মেলন ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল। মাত্র 48 বছর বয়সে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তো তার একটা অ্যাডভাইস ছিল যারা প্রেজেন্টেশন দিতে যায়, সেটা হচ্ছে তার ফার্স্ট পয়েন্ট, ইফ দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট ইন দ্য রুম, ইন্ট্রোডিউস হিম। এলিফ্যান্টকে সবাই চেনে, কিন্তু তারপরেও তাকে নতুন করে ইন্ট্রোডিউস করে দিতে বলছে সবাইকে, কারণ এরকম কেউ থাকতে পারে যার কাছে হয়তো এলিফ্যান্টটাই জীবনের প্রথম সে দেখছে। তো আমি মজা করার জন্য লিখেছিলাম, elephant is on the right side, but I wrote my name on the right side under the elephant. So it might be a mistake, এটা ভুল হতে পারে, কিন্তু ধরে নিতে পারো কোন একটা এলিফ্যান্ট, কোন একটা আব্দুল্লাহ আল-আমিন। তো আমরা আজকে এই এলিফ্যান্টের কিছু ডেসক্রিপশন দেখবো, এলিফ্যান্ট কি করে বা তার পরিচয় কি। সে 28 years old, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার। আমি যেহেতু একটা ছেলে, আমার বয়স বলতে কোনো বাধা নেই, বলতেই পারি। আর আমি বুয়েট থেকে গ্রাজুয়েট করেছি 2009-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো এখানে বুয়েটের মেকানিক্যালের কেউ কি আছেন? অনেকেই আছে। আচ্ছা, তার মানে আমি যদি মেকানিক্যাল রিলেটেড কোনো টার্ম নিয়ে চাপা মারতে যাই, ধরা পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তাহলে আমি এসব কিছু বলছি না। তো এরপরে আমি ইউনিভার্সিটি অফ অ্যাক্রনে মূলত আমি গিয়েছিলাম পিএইচডি করতে, কিন্তু নিরূপম যেটা বলেছে বা এর আগে হয়তো অনেকে বলেছে, পিএইচডি একটা লং টার্ম রিলেশনশিপ, আর অ্যাডভাইজারের সাথে যদি রিলেশনশিপটা গুড না থাকে বা হেলদি না থাকে, তো সেটা অনেক সময় ওয়ার্কআউট করে না। তো এটা হচ্ছে আমার একটা ব্যাড পার্ট অফ মাই লাইফ, যেটা আমার পিএইচডি অ্যাডভাইজারের সাথে কাজ করেনি ঠিকমতো, তো আমাকে সুইচ করতে হয়েছে। তো নিরূপম যেটা বলেছে যেটা হয়তো খুব ভালো কিছু, কারণ আমি সুইচ করে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে গিয়েছি, যেটা হয়তো ওয়ার্ল্ডের টপ কি বলা যায় রিসার্চ একটা গ্রুপ, যারা এমআরআই ফিল্ডে পায়োনিয়ার আর কি। তো কেস ওয়েস্টার্ন অ্যাকচুয়ালি এমআরআই, মানে কেস ওয়েস্টার্নের অনেক হিস্ট্রি আছে, তারা অনেক কারণে ফেমাস। তো ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তারা এমআরআই এর প্রথম কমার্শিয়াল ডেভেলপমেন্ট স্টার্ট করে, এবং এমআরআইতেই সর্বপ্রথম একটা কোর্স তারা অফার করে, সেটা হচ্ছে ফিজিক্স অফ এমআরআই। তো আমি সেই গ্রুপের একজন পায়োনিয়ার যে প্রফেসর ছিল, তার স্টুডেন্টের সাথে আমি কাজ করছি। তো আমার তৃতীয় পরিচয় যেটা গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এই মেশিনটা নিয়ে আমি কাজ করি, এবং এটাকে কিভাবে লাইট ওয়েট করা যায়, কিভাবে চিপার করা যায় ফর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ এসব। তো আর এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ এগুলো বোরিং মনে হতে পারে সবার কাছে। তো নেক্সট স্লাইডে আমরা যাই। তো কেস ওয়েস্টার্নের কিছু পরিচয় দিতে চাচ্ছি। কেস ওয়েস্টার্নের লোগো হচ্ছে লেফটে, ইনসাইড ব্লু সাম হোয়াইট লাইনস। এটাকে আসলে ওরা বলে স্পার্টান, মানে স্পার্টান ওয়ারিয়র। যারা মেডিকেল এজ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে তারা হয়তো জানো। তো জেনারেলি আমেরিকান ইউনিভার্সিটিতে সবাই স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করে। তো তাদের কিছু কথা আছে, যেটা হচ্ছে স্পার্টান ওয়ারিয়র, যারা মরে যাবে কিন্তু কখনো চেষ্টা করা থামাবে না, মানে তারা কখনো ফেল করবে না, কিন্তু তারা চেষ্টা করতে করতে মরে যাবে এরকম। আর আরেকটা কথা তারা প্রায় বলে, সেটা হচ্ছে থিঙ্ক বিয়ন্ড দ্য পসিবল, মেক দ্য ইম্পসিবল পসিবল। মানে হচ্ছে তারা এমন কিছু করতে চায় যেটা এর আগে কেউ কখনো করেনি, অথবা এমন কিছু তারা ইন্ট্রোডিউস করতে চায় যেটা কেউ কখনো চিন্তা করতে পারে না। তো কেস ওয়েস্টার্ন যেসব ব্যাপার নিয়ে তারা গর্ব করে, তো খুব একটা বড় ইউনিভার্সিটি না, একটা বুয়েটের হয়তো দ্বিগুণ, বুয়েটের মতোই একটু বড় হতে পারে। তো এরিয়া হচ্ছে 155 একর। কিন্তু তারা গর্ব করে যেসব ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে বায়োমেডিকেলে তারা ফোর্থিন, এবং বায়োমেডিকেলে তারা রিকগনাইজড, এবং তাদের যে হসপিটালের সাথে কোলাবোরেশন আছে তারা ইউএসএ 1 নম্বর, মানে তারা
হার্ট ডিজিজ এবং হসপিটাল ম্যানেজমেন্ট এবং হসপিটাল রিসার্চে তারা নাম্বার 1 এবং ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ তারা নাম্বার 31 অ্যাকর্ডিং টু ইউএস নিউজ র্যাঙ্কিং। এখানে যতগুলো দেখা যাচ্ছে সবগুলো আমি ইউএস নিউজ থেকে নিয়েছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 38, আর আমি বাকিগুলো লিখে দিচ্ছি, আমি জাস্ট পড়ছি না এগুলো। আর এইগুলো ছাড়া তারা যেটা নিয়ে গর্ব করে সেটা হচ্ছে তাদের নোবেল লরিয়েট আছে অনেককে, যেটা নিয়ে তারা প্রায় গর্ব করে। আর কেস ওয়েস্টার্ন থেকে যারা গ্র্যাজুয়েট করে তাদের একটা বড় অংশ হচ্ছে এন্টারপ্রেনার, মানে তারা নতুন কোনো বিজনেস আইডিয়া ডেভেলপ করে এবং সোসাইটিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, যেন তাদের ইকোনমিতে হেল্প করে। আমি মনে করছি আজানের কারণে একটা ব্রেক নেব, 2 মিনিট ব্রেক। ঠিক আছে, 2 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। কারো মোবাইল ফোন বিরতি কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে। তো আমরা ছিলাম কেস ওয়েস্টার্ন কেন প্রাইড নেয়, কি কি কারণে, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপের কথা বলতেছিলাম। তো তাদের অনেকে সোসাইটিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে এবং কেস ওয়েস্টার্ন ইজ প্রিটি মাচ রিকগনাইজড, অনেকটা বইটার মতো ওদের ওহাইতে আর কি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে তাদের স্টুডেন্টকে অনেকে মনে করে বেশ স্মার্ট। এটার কারণ হচ্ছে র্যাঙ্কিং এর সবার শেষ কারণটা দেখো, এভারেজ স্টুডেন্ট আইকিউ হচ্ছে নাম্বার 24। মানে ওহাইওতে এই কেস ওয়েস্টার্নের পরে বড় ইউনিভার্সিটি যে ওহাইও স্টেট, তাদের র্যাঙ্কিং এই এভারেজ স্টুডেন্ট আইকিউতে হচ্ছে অ্যারাউন্ড 50। তো তার মানে কেউ যখন কেস ওয়েস্টার্ন গ্র্যাজুয়েট ধরে না হয় যে হি ইজ ভেরি স্মার্ট। আরেকটা বইটার মতো কেউ যদি বলে বই বা ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটিকে ছোট করতে চাই না। তো এটা আমার রিসার্চ রিলেটেড কিছু জিনিসপত্র, এগুলো আমি আসলে ভাবছিলাম কিছু বলা যাবে কিন্তু অনেকের কাছে বোরিং লাগতে পারে, আমি স্কিপ করব। কিছু অ্যানিমেশন ছিল কিভাবে এমআরআই কাজ করে, এগুলো নিয়ে আমি স্কিপ করে যাচ্ছি। কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে তার সাথে আমি পরে দেখাতে পারি বা কথা বলতে পারি। তো আমি কিভাবে কেস ওয়েস্টার্নে গেলাম, তো আমার প্রথম হার্ডল যেটা ছিল সেটা হচ্ছে জিআই, এবং আমি শুরুতেই বলেছি যে আমি খুব স্মার্ট কেউ ছিলাম না, যে হয়তো পরীক্ষাতে সবসময় ফার্স্ট হতো। ইনফ্যাক্ট আমি জীবনে কোনোদিন কোনো পরীক্ষা ফার্স্ট হয়নি। তারপর তো জিআই আমার জন্য খুবই কঠিন একটা কিছু। আমি শুরু করেছি সেই 2008 জানুয়ারিতে বুয়েট বাসে করে যখন যাওয়া আসা করতাম, তখন আমার বাসা থেকে বুয়েটে আসতে প্রায় 1 ঘন্টার মতো লাগতো, যেতে 1 ঘন্টা লাগতো। আমার কিছু ফ্রেন্ড ছিল, সবার সাথে আমি পড়াশোনা শুরু করলাম। তো প্রথম টার্গেট ছিল প্রতিদিন 5টা করে ওয়ার্ড, তার মানে 30 দিন 100-1500 ওয়ার্ড হবে। 30 দিন 150টা ওয়ার্ড হবে। যাই হোক, তো প্রথমে শুরু করলাম এগুলো হচ্ছে ব্যালেন্সের ওয়ার্ড লিস্টের প্রথম 5টা ওয়ার্ড। অ্যাবেইজ, অ্যাবাশ, অ্যাবেইট, অ্যাব্রিভিয়েট, অ্যাব্রিভিয়েট। ওকে, এভাবে মুখস্থ করে গেলাম প্রথম 5টা এবং মিনিং সহ প্ল্যান করে গেলাম, মানে তোতা পাখির মতো মুখস্থ করে গেলাম। তো তারপরে টার্গেট কি 1 মাস পরে 150টা ওয়ার্ড, অনেক অগ্রগতি। কিন্তু 1 মাস পরে দেখা গেল আমি এবার যখন আগে ফিরে আসলাম, আমি আবার সেই আগে জায়গায় এসে এখন আসলে আমি কিছুই আগাইনি, কিন্তু অনেক কষ্ট করে গেছি। বুঝলাম এভাবে কাজ হবে না, কিন্তু তারপরে আমি ভাবলাম যে একটু ডিটারমাইন্ড হই, আরেকটু কষ্ট করা শুরু করি, নিশ্চয়ই কিছু কাজ হবে। ঠিক আছে, তারপরে দেখা গেল 3টা ওয়ার্ড নতুন যোগ হয়েছে, আর বাকি যেগুলো পড়ছিলাম সেগুলো সব ভুলে গেছে, কারণ সবগুলো মনে রাখা আমার পক্ষে পসিবল না। তো এগুলো আমার জন্য অনেক গ্রেট অ্যাচিভমেন্ট। নতুন 8টা ওয়ার্ড, এগুলো তো আমি কখনো জানতাম না। 1 মাসের পর 2 মাস নতুন 8টা ওয়ার্ড আমার মেমোরিতে অ্যাড হয়েছে। তো তারপরে কি বললাম যে না, কিছু একটা করতে হবে। তো খুব ডিটারমিনেশন নিয়ে অনেক কষ্ট করে 333টা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ছিল, সেগুলো পড়ে আমি ভাবলাম ঠিক আছে যে পরীক্ষা দিয়ে দিই। তো 2008 তখন আমাদের হচ্ছে ফাইনাল সেমিস্টারের আগের ব্রেক, পিএল ব্রেক, আমি পরীক্ষা দিয়ে দিলাম। তো রেজাল্ট কেমন আসছে? আমার অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়ার প্ল্যান ছিল ডিসেম্বর 21 আমি বোধহয় ফার্স্ট যে পরীক্ষার এক্সাম আগেই নিয়ে আসছে। তো এটা ছিল আমার রেজাল্ট। এটা আমি জাস্ট সবার সাথে শেয়ার করতেছি যে কেউ যদি এরকম কিছু পায় সে যেন ডিজার্টেড ফিল না করে, because you still got a chance to get into bigger schools. So never lose hope, just keep trying. তো এরপরে আমি কি করলাম, এইগুলো ওই যে স্কোর নিয়ে আমি সব স্কুলগুলোতে অ্যাপ্লাই করেছিলাম। ইউনিভার্সিটি অফ এখন তার মধ্যে একটা, যেটাতে আমি মাস্টার্স করতে গিয়েছিলাম বা পিএইচডি করতে গিয়েছিলাম, পরে মাস্টার্স করে বের চলে আসতে হয়েছে। তো স্টিভেন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, টাফটস, হিউস্টন অ্যান্ড নর্থ ইস্টার্ন, এইগুলোতে আমি অ্যাডমিশন পেয়েছিলাম। প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট ছিল, এটা একটা মেইন রিজন, কারণ প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট অনেক হেল্প করে। এরপর যেসব স্কুল আমাকে মনে করেনি যে তাদের গ্র্যাজুয়েট স্টুডেন্ট হওয়ার মতো আমি যোগ্য, সেগুলো ছিল লুইজিয়ানা স্টেট, টেক্সাস আর্লিংটন, নর্থ টেক্সাস আর ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট। তো আমি জানি না আমার
আমাকে টেক্সাস কোনো কারণে পছন্দ করতো না, কারণ আমি টেক্সাসে বেশ কয়েকটা স্কুলে অ্যাপ্লাই করেছি। টেক্সাস আর্লিংটন ছিল, নর্থ টেক্সাস ছিল। নর্থ টেক্সাসের র্যাঙ্কিং খুবই লো, কোনো রিজনে তারা আমাকে রিজেক্ট করবে, কিন্তু তারা রিজেক্ট করছে। এরকম হতে পারতো তারা আমাকে অ্যাডমিশন দিচ্ছে কিন্তু ফাইন নাই, দ্যাটস ওকে, বাট ফর সাম রিজন দে থট আই এম নট কেপেবল এনাফ টু কোপ আপ উইথ দ্য গ্র্যাজুয়েট স্কুল। তারপর নর্থ টেক্সাস ছাড়াও অস্টিন আমি অ্যাপ্লাই করেছি, রিজেক্টেড। সো টেক্সাস ফর সাম রিজন দে ডোন্ট লাইক মি। তো এরপরে আমি একরনে চলে আসলাম, সেখানে আমি কিছু রিসার্চ করলাম। তো আমার অ্যাডভাইজারের সাথে রিলেশন খুব ভালো, এখন এই মুহূর্তে ভালো, কারণ আমি তার গ্রুপ থেকে বের হয়ে চলে আসছি এবং সে আমাকে স্টিল উই আর কমিউনিকেটিং, উই আর ট্রাইং টু রাইট সামথিং অ্যান্ড পাবলিশ সামথিং। বাট আমি যখন ছিলাম তখন আমি লেন্স এনার্জি হারভেস্টার নিয়ে কাজ করেছি। ড্রপলেট মাইক্রো ডিপার, এটা আমার একটা পাবলিশ পেপার, মোটামুটি ভালো মানের একটা জার্নাল পেপারে। তারপর ন্যানোপোরাস এনার্জি হারভেস্টিং এবং মাইক্রোপার্টিকেল সেপারেশন ডিভাইস, যেটা ছবি তোমরা নিচে দেখতে পাচ্ছ। তো ডান পাশের যে ছবিটা সেটা আসলে মাইক্রোস্কোপ দিয়ে তোলা, কারণ এটা যথেষ্ট ছোট এবং টোটাল যে ডিভাইসটা এটার সাইজ হবে হচ্ছে 1 সেন্টিমিটার টু 1 সেন্টিমিটার। তো এর ভিতরে আমি মাইক্রোপার্টিকেল মানে ব্লাড সেল সেপারেট করা আমাদের মেইন টার্গেট, সেটা ছিল 5 মাইক্রন থেকে 10 মাইক্রন, আমরা এগুলো সেপারেট করবো। তো আরও বোরিং হয়ে যাওয়ার আগে আমরা স্লাইড স্কিপ করি। তো এখন থেকে আমি আরও কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড ছিলাম, এগুলো ওয়ান অফ দ্য ভিডিও আই মেড। আমি মাইক্রোফোনটা এখানে রাখছি।
এই ভিডিওটা আসলে আমার করা ছিল ইউনিভার্সিটি অফ অ্যাক্রনের একটা কালচারাল প্রোগ্রামের জন্য। তো ভিডিওটার ফন্ট কালার এবং ফন্ট চয়েস ভালো হয়নি এবং খুব ফাস্ট মুভ করছিল সব, কারণ হচ্ছে আমার এটা ফার্স্ট অ্যানিমেশন ভিডিও, এটার জন্য আমি সরি। বাট এই ভিডিওটা বানানোর পর আমি নিজের ইন্সপায়ার ফিল করলাম যে আমারও কিছু করা উচিত, আমি কেন এদের মতো হব না। তো ভাবলাম অ্যাকাউন্টে যেহেতু সমস্যা হচ্ছে, আমার অ্যাডভাইজারের সাথে রিলেশন নট গুড, নট গোয়িং ভেরি গুড, সো আই শুড ট্রাই সামথিং মোর ইন্সপায়ারিং। সো ভাবলাম ঠিক আছে, জিআইটা আরেকবার দেওয়া যায়, টোটাল আরেকবার দেওয়া যায়, আরও ভালো করা যায়। তো আমি ভাবলাম আমাকে গুড স্কুলে যেতে হবে, সেজন্য ভালো জিআই দরকার। তো এবার আমি খুব ডিটারমাইন্ডেড প্রিপারেশন শুরু করলাম, কিন্তু আমার নলেজ তখন আরেকটু রিচ এবং আমার স্কোপ আরেকটু ব্রডেন হয়েছে। তখন আমি বুঝতে পারছি কীভাবে কী করা যায় বা কীভাবে প্রিপারেশন নেওয়া যায়। এবং আমি মানে ওয়ার্ড মেমোরাইজ করা বাদ দিয়ে দিলাম, কারণ আমি জানি সেভাবে আমি পারবো না, আমার মেমোরি ক্যাপাসিটি অতটা ভালো না। তো instead of memorizing what I started reading more, like NY Times, প্রতিদিন সকাল বেরোতে NY Times হয়তো একটু দেখতাম, 5 মিনিট 10 মিনিট, নতুন কিছু ওয়ার্ড হতো চোখে পড়তো, সেগুলো নোট ডাউন করে রাখতাম কোনো একটা নোটবুকে, অথবা আমার কেসে আমি আমার একটা ওয়ার্ড ফাইল ছিল, সেখানে আমি নোট ডাউন করে রাখতাম ডেট দিয়ে, কোন ডেটে আমি কোন নতুন ওয়ার্ড শিখতে পারছি সেগুলো নোট করে রাখতাম। এভাবে আমি আমার মানে জাস্ট ওয়ার্ডের ইউজটা যখন আমি ধরতে পারতাম, তখন আমি বুঝতে পারতাম যে ঠিক আছে এই ওয়ার্ডটা আমি ওই সেন্টেন্সে দেখছি বা ওই পার্সপেক্টিভে দেখছি। তো এটা আমার জন্য মনে রাখার জন্য অনেক হেল্পফুল হচ্ছে ওই শিক্ষাটা। এরপর একটা প্রোগ্রাম ছিল প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট, এটা আমি ডিপ রিয়েলাইজেশন আমার লাইফে চলে আসে, আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি মেমোরাইজিং ওয়ার্ড ইজ নট এভরিথিং, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি জিআই যেই প্র্যাকটিস কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করা শুরু করলাম এবং বিগ বুকের সবগুলো কোশ্চেন আমি সলভ করে ফেলছি জাস্ট নেক্সট জিআই দেওয়ার আগে। এবং এগুলো হচ্ছে জাস্ট আমি একটা যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, মাস্টার্স কোর্স বা পিএইচডি ওয়ার্ক করছি ওই সময়টা। তো এরপরে আমি জিআইতে আরেকবার দেওয়ার ট্রাই করলাম এবং এটা খুব ভালো ছিল, কিন্তু এরপরে আমি স্কোর বলবো না কত স্কোর ছিল, এটা যথেষ্ট ভালো ছিল। এবং ওহাইও স্টেটে আমি অ্যাডমিশন পেয়েছি কোনো প্রফেসরের সাথে কন্ট্যাক্ট না করে, কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে, লিহাইতে অ্যাডমিশন হয়েছে। তো লিহাইতে অ্যাডমিশন হওয়ার আরেকটা মজার কারণ হচ্ছে অ্যাডমিশন হওয়ার পরে একজন চাইনিজ প্রফেসর আমার সাথে ইন্টারেস্ট ফিল করছে কথা বলার জন্য, তো সে আমাকে ফোন করতে চাইছে। আমি টাইম দিলাম, কিন্তু আমার অ্যাক্টরে যে অ্যাড্রেসার ছিল সেও চাইনিজ ছিল, তো আমার চাইনিজ মানুষের উপরে তখন ইমপ্রেশন নট ভেরি গুড। তো সে আমাকে ফোন করে কথা বলছে প্রায় 1 ঘন্টা, এবং আমার একটা কারেন্ট জার্নাল ইন ড্রাফট ছিল সেটা সে চাইছে আমার কাছে এটাতে একটু অড লাগছে, যেটা এখনো পাবলিশন নেই কেন সে জানতে চায় এবং ফুল ড্রাফট কেন চায়। তারপরে আমি তাকে অ্যাবস্ট্রাক্ট পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে সে ধীরে ধীরে বলতেছে তোমার কারেন্ট অ্যাডভাইজারের সাথে আমি কথা বলতে চাই। তখন আমি বললাম যে ইটস ওকে, ইটস আপ টু ইউ ইফ ইউ ওয়ান্ট টু টক উইথ হিম। আমি অল কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি, লাস্টে একটা লাইন লিখে দিয়েছি, আই এম নট মাচ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ হিম এরপর নাও। এরপরে দেখি সে আবার অ্যাপোলোজাইজ করে সাথে সাথে মেল পাঠাচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য গ্রুপ, ইটস এ পার্সোনাল ইস্যু, বাট আই উড লাইক টু আন্ডারস্ট্যান্ড মোর হোয়াই ডু ইউ ওয়ান্ট মি নট টু কন্ট্যাক্ট উইথ ইউর অ্যাডভাইজার। আমি বলছি যে ইট ডাজন্ট ম্যাটার টু মি এনিমোর, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। বিকজ আমি জানি যে এতটা বেশি খুঁতখুঁতে, সে পরবর্তীতে হয়তো তার সাথে পিএইচডি করতে গেলে কিছুটা ঝামেলা হতেই পারে। আর নট অল চাইনিজ আর ব্যাড, এটার আমি পরে আরো একটা ঘটনা বলবো, সেখান থেকে জানতে পারবো। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে স্টিগম্যাটাইজ করাটা একটা ব্যাড থিং, কিন্তু যদি স্টিগম্যাটাইজেশন একবার চলে আসে কোনো একটা সার্টেন রেস বা কোনো একটা সার্টেন মানুষের প্রতি, তখন সেটা আসলে রিমুভ করতে খুব কষ্ট হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আর পিএইচডি হচ্ছে লং টার্ম রিলেশনশিপ, যদি অ্যাডভাইজার ভালো হয় তাহলে স্কুল ডাজন্ট ম্যাটার। তুমি যদি এমআইটিতে থাকো এবং তোমার অ্যাডভাইজার যদি খুব বাজে কেউ হয়, তাহলে তোমার লাইফ ফেল হয়ে যাবে এবং তোমার পিএইচডি আসলে ভালো কিছু হবে না। আর সেক্ষেত্রে তুমি যদি such as Akron, University of Akron থেকে পিএইচডি করো, তোমার অ্যাডভাইজার খুবই নাইস পারসন এবং রেপুটেড পারসন, তার হয়তো টপ লেভেল জার্নাল এবং টপ লেভেল প্রফেসরদের সাথে লিঙ্ক আপ আছে, তাহলে সেটা তোমার জন্য অনেক হেল্প করবে। তো যাই হোক, তো যে 5টা স্কুলে অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকে আমি টেক্সাস এএনএম আর রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রিলেশন পেয়েছিলাম। আর জাস্ট টু রাইট এজ অ্যান ইন্সপায়ারিং একটা সেন্টেন্স লেখার জন্য আমি আই জাস্ট চুজ টু বিকাম অ্যাজ স্পার্টান লাইক এ কেস ওয়েস্টার্ন গ্র্যাড। সো যারা হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করছো তাদের জন্য আমার 3টা অ্যাডভাইস থাকবে। নেভার এভার লুজ হোপ, মানে কখনো আশা ছাড়া যাবে না, কারণ আমি কোট করছি মার্টিন লুথার কিং জুনিয়র থেকে, উই মাস্ট অ্যাকসেপ্ট ফাইনাইট ডিসঅ্যাপয়েন্টমেন্ট বাট নেভার লুজ ইনফাইনাইট হোপ। সো
তো মার্টিন লুথার কিংকে যারা এখনো চেনো না, সে ছিল নিগ্রোদের মুভমেন্ট মানে ব্ল্যাক মুভমেন্টের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার, যে ওই স্পিচটা দিয়েছিল আই হ্যাভ এ ড্রিম। তার ড্রিমটা ছিল কালো এবং সাদা সবাই একসাথে মিলেমিশে থাকবে, এরকম কিছু। এরপর সেকেন্ড অ্যাডভাইস, সেটা হচ্ছে নেভার afraid to fail। তুমি যদি ভাবো যে তুমি ফেল করতে যাচ্ছ, তার মানে তুমি কখনো সেটা ট্রাই করবে না। তো আমি বোঝাতে চাচ্ছি, ফেলের ভয় না করে তুমি যেটা করতে যাচ্ছ সেটা করে ফেলো। You just give it a try। যদি চেষ্টা করে দেখো সাকসেসফুল, ইটস গুড। যদি চেষ্টা করে দেখো তুমি ফেল করছো, তার মানে you have gained some experience। সো এই ওয়ার্ড যেটা, এই সেন্টেন্স যেটা আমি বললাম, এটা র্যান্ডি পাউসের ওয়ান অফ দ্য কোট। সো আমি শুরুতে বলেছিলাম যে আমার এখানে ইন্সপিরেশন, one of the inspirational leader। সো তার কিছু ওয়ার্ড আমি প্রায় মেমোরাইজিং এর মতো, যে কোনো সময় আমি কোট করি। তো মাইকেল জর্ডানের কোটটা দেখো, I have missed more than 9,000 shots in my career। সে 9,000টা শট মিস করছে। I have lost almost 300 games। 300টা ম্যাচ সে হারছে 26 times। I have been trusted to take the game winning shot। বাস্কেটবল যারা ফলো করে তারা হয়তো জানো যে অনেক সময় এরকম থাকে, জাস্ট লাস্ট সেকেন্ড ওই সময় তুমি একটা পেনাল্টি পেয়েছো এবং ইউ আর 2 পয়েন্টস ডাউন। তো ওই সময়টা তুমি এটা দিয়ে রিকভার করতে পারো এবং ইউ ক্যান বি দ্য উইনার। সো মাইকেল জর্ডান ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ইন দেয়ার টিম। তারা বিশ্বাস করছে মাইকেল জর্ডানই সবচেয়ে ভালো প্লেয়ার ছিল ওই সময় শট নেওয়ার জন্য। কিন্তু এরকম 26 বার হয়েছে যে সে বাস্কেট করতে পারেনি, কিন্তু সে বেস্ট প্লেয়ার ছিল। তার মানে কিন্তু তার জীবন সেখানে থেমে থাকেনি এবং সেখানে শেষ হয়ে যায়নি, সে চেষ্টা করে গেছে এবং he became one of the best player of all time। So never give up trying। And then the third advice, don't give up। So Albert Einstein would say, you never fail until you stop trying। তুমি তখনই বলতে পারো, এটা আরেকটা relevant quote আছে, failure is when you refuse to get up। তুমি anytime you can fail, but তুমি যদি refuse করো, I'm not going to try, then that's where the point you have defined you failed। Okay? So Einstein can believe kora হয় one of the greatest physicists of the earth and assumed to have an IQ of 160 and above। Genius people doesn't talk about IQ, they just talk about their work, they just talk about ideas। Okay? So আমার সাথে আমি এই তিনটা অ্যাডভাইস রিলেট করতে চাই এভাবে। আমি 2009 ফলে ফার্স্ট ট্রাই করছি to get into graduate school, but I did not get in। I did not get any funding, and আমি ফান্ডিং ছাড়া কখনো যেতে চাইনি। এবং 2010 fall, 2009 এর fall, 2010 spring আমি ট্রাই করছি, নাথিং হ্যাপেন। 2010 এর ফলে লাকিলি আমি ইউনিভার্সিটি অফ অ্যাক্রনে যেতে পারছি। এরপর ইউনিভার্সিটি অফ অ্যাক্রনে আমার অ্যাডভাইজারের সাথে রিলেশনশিপ কোনোভাবে ওয়ার্কআউট করেনি। এরপর আমাকে আরও ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে হয়েছে। সো ইন টোটাল আমি 18টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। 2বার জিআই এক্সাম দিয়েছি, টোফেল 2বার দিয়েছি 4 বছর পিরিয়ডে, এবং 18টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সমস্ত খরচ, জিআই এক্সাম দেওয়ার যত খরচ ছিল সবগুলো আমার নিজের পয়সা। সো ইট ওয়াজ এ গুড থিং ইফ ইউ ডিড নট হ্যাভ এনি গার্লফ্রেন্ড। টাকাগুলো তুমি অন্য জায়গায় ওয়েস্ট করতে পারো। সো এন্ড রেজাল্ট কি, আই বিকেম ওয়ান অফ দ্য world reputed MRI research group scientist। So that's what I gained if you never give up trying। So this is going to be my last slide। One more slide। So practicing religion USA। So আমি যখন আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন বাংলাদেশে ছিলাম আমি মনে করতাম আমেরিকানরা আসলে মুসলিমদের পছন্দ করে না। ব্যাপারটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট। তুমি যাদেরকে দেখছো তারা হচ্ছে আমেরিকার রাজনীতিবিদ, এবং রাজনীতিবিদরা সবসময় একই রকম। এবং আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এটা হচ্ছে আমার কারেন্ট ইউনিভার্সিটির একটা রুম, প্রেয়ার রুম, যেখানে আমি যে কোনো সময় গিয়ে নামাজ পড়ে আসতে পারি। এবং আমি যদি চাই, আমি আমার যে রুম আছে কিউবিকল বলে, ওইখানে আমি জানার মধ্যে নামাজ পড়তে পারি। নোবডি উইল কাম এন্ড আস্ক মি হোয়াট আর ইউ ডুইং, হোয়াই আর ইউ ডুইং। আর আরও একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়, আমেরিকার একটা চেইন শপ আছে পেন স্টেশন, তো ওরা সাবওয়ে বিক্রি করে। সাবওয়ে মানে হচ্ছে লম্বা 1 ফুটের মতো রুটি, সেখানে কেটে ভিতরে বিভিন্ন রকম সালাদ থাকে বা মিট থাকে বা ফিশ থাকে। তো প্রথম যখন আমি অর্ডার দিতে গিয়েছিলাম খাবার, তো তখন কোনো কিছু না জেনে আমি সসেজ অর্ডার দিয়েছিলাম। সসেজ আমি ওই সময় চিন্তা করেছিলাম সসেজ হচ্ছে টমেটো সস, কিন্তু যখন পরবর্তীতে আমি খাবার নিয়ে এসেছি তখন আমার ফ্রেন্ড বলতেছে সসেজ মানে হচ্ছে মাংসের কিমা। তো তারপর আমি ফিরে নিয়ে গেছি, এটা নিয়ে গিয়ে বলতেছি যে আমি এটা ভুল করে অর্ডার দিয়েছি, আই ডোন্ট ওয়ান্ট টু ইট দিস, আই গিভ এ নিউ অর্ডার।
তখন পেন স্টেশনের যে লোকটা ছিল সে বুঝতে পারছে, সে এরপরে বুঝছে যে ঠিক আছে তোমার নতুন অর্ডারটা বলো, আমরা তোমাকে ফ্রিতে একটা অর্ডার দিচ্ছি। এবং সে রিয়েলি আমাকে ফ্রিতে নতুন একটা অর্ডার দিয়ে দিচ্ছে এবং আমাকে প্রত্যেকবার জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নিচ্ছে এটাতে এগুলো আছে, তুমি এগুলো চাও কিনা। এটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। সেকেন্ড এক্সপিরিয়েন্স, আমরা যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদের রান্না করার সময় খুব কম থাকে। তো অনেক সময় দেখা যায় আমরা রাতে 8টা-9টার দিকে বাসায় চলে আসছি, ওই সময় আমার পিজা অর্ডার দিতে হয় বা সামথিং টু ইট, এনিথিং উই ক্যান গেট। সো আমি প্রায় একটা দোকান থেকে পিজা অর্ডার দিই, ওরা জানে যে আমার নাম কি, আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন বা আমার পরিচয় থেকে বা আমার বাসার অ্যাড্রেস থেকে জানতে পারে। তো একবার ভুল করে আমি জাস্ট কোনো একটা অর্ডার দিয়ে দিচ্ছি, ওটাতে মাংস ছিল। পরে কল নেওয়ার পরে প্রায় 15 মিনিটস পরে তারা আমাকে কল ব্যাক করছে যে তোমার নাম এটা, কিন্তু তুমি এটা অর্ডার দিচ্ছ, এটা ডাজন্ট গো উইথ ইউর নেম ভেরি ওয়েল, সো উই নো দ্যাট তুমি মাংস খাও না, তো তুমি কি এটা স্টিল অর্ডার দিতে চাও নাকি চেঞ্জ করতে চাও। তো পরবর্তীতে আমি বললাম ঠিক আছে আমি চেঞ্জ করতে চাই, ইট ওয়াজ মাই ফল্ট, কিন্তু তারপরে তারা চেঞ্জ করে দিয়েছিল। আমার পাওয়ার ফেলিওর চলে আসতেছে। হিসাব রাখা হয়। মনে করো ওরিয়েন্টেশন y অক্ষ থেকে x অক্ষে বদলানো হলো, তাহলে আগে যদি y অক্ষে রিডিং নিত -9.81, তাহলে এখন x অক্ষে রিডিং দেবে -9.81 আর y অক্ষে 0। এভাবে যখনই ফোনের দিক পরিবর্তিত হয় তখনই ফোন বুঝতে পারে কোন দিকে তার স্ক্রিন বদলাতে হবে এবং স্ক্রিন সেইভাবেই দিক বদল করে। আর এই অ্যাক্সেলেরোমিটার আকৃতিতে কত বড়? যদি আমরা একটি সাধারণ ম্যাচের ব্যাগের সাথে তুলনা করি তাহলে এই হচ্ছে তার অবস্থা, আর এই হচ্ছে পূর্ণ আকৃতির ম্যাচ বক্সের আকার। এবার তোমরাই ধারণা করে নাও অ্যাক্সেলেরোমিটার কতটুকু বড়। ও হ্যাঁ, যাবার আগে একটা প্রশ্ন, যদি y অক্ষ বরাবর একটি অ্যাক্সেলেরোমিটার পৃথিবীতে স্থিতাবস্থায় থাকে তাহলে বলতে পারবে অ্যাক্সেলেরোমিটারের পরিমাপ কি হবে? যদি মনে মনে প্রশ্ন জাগে তাহলে জানাও আমরা এখানে থামছি, এটা জাস্ট ইউটিউবে আপলোড করা ছিল এবং অন্য মানুষজন যেন ইউটিউব আপডেট থেকে আরো বেশি কিছু জানতে পারে, এটার জন্য কিছু প্রমোশনাল অফার ছিল, প্রমোশনাল কথাবার্তা ছিল। তো আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমি নিজে একজন এভারেজ স্টুডেন্ট, বাট আই ক্যান চেঞ্জ, অ্যাকচুয়ালি আই ডু চেঞ্জ দ্য থিং। আমি কেস ওয়েস্টার্নের মতো একটা গুড স্কুলে যেতে পেরেছি, তার কারণ হচ্ছে ডেডিকেশন, ডিটারমিনেশন। তো আমি আশা করবো যারা এভারেজ স্টুডেন্ট আসো তারা যেন কখনোই তাদের আশা ত্যাগ না করো বা আশা না হারাও এবং সবসময় চেষ্টা করে যাও। যদি কোনো কোশ্চেন থাকে আই ক্যান অ্যান্সার। নিরঞ্জন ভাইকে যদি কোনো কোশ্চেন করার থাকে আপনারা করতে পারেন। তো আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের যে ফাউন্ডার সিয়াম ভাই, উনি এখন বাল্টিমোরে আছেন, উনি চাইছেন যে আপনাদের সাথে একটু কানেক্টেড হতে, স্কাইপে উনি ওয়েট করতেছেন। যদি আরেকটু সময় ধৈর্য ধরতে পারেন তাহলে সিয়াম ভাই চলে আসছেন, উনি অনলাইনে আছেন।